This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুক্ষণ আগে আমরা এই বিষয়ে কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে। সুবর্ণ গোস্বামী আর কুণাল সরকার আজকে এই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আরো একবার দর্শকদের শোনাবো। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। চিকিৎসকদের যে সমস্যা, ডিউটি রুম নেই, টয়লেট নেই, এইসব যে সমস্যা, নিরাপত্তা নেই, এই বিষয়গুলি তারা যে উল্লেখ করেছে, এটা খুবই ইতিবাচক দিক। এবং ন্যাশনাল টাস্ক ফোর্স, আমরা আশা করব যে এটাতে চিকিৎসক সংগঠনগুলি, সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদেরও রাখবেন সুপ্রিম কোর্ট। আজকে যদি সরকারি হাসপাতালের পর সরকারি হাসপাতাল সেই ন্যাশনাল ক্রাইটেরিয়ার দিকে ভ্রুক্ষেপও না করেন, অর্থাৎ তাদের কোনো স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার নেই, তারা সরকারি সম্পত্তি বলে তারা একটা যে কোনো ভাবে একটা হাসপাতাল চালালেই সেটা হাসপাতাল হয়ে যায়, তো এইটা তো আমাদের স্বাস্থ্য মন্ত্রক, দেশের সুপ্রিম কোর্ট তো দেশটা চালাচ্ছেন না, দেশটা তো চালাচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। So what the hell were the union and state governments doing all this time? তারা কি নাকে দম দিয়ে ওপেন ইথার অ্যানেস্থেসিয়া নিয়ে ঘুমোচ্ছিলেন? আপনাদের শুনলাম কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে কথা বলেছিলেন চিকিৎসকেরা, তারা কি বলছেন। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা, তার কাছে আমি আরো একবার যাবো। শ্রাবন্তী, আজকে সুপ্রিম কোর্টের এই যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের এই যে সিদ্ধান্ত এবং তারা কোন কোন বিষয় মনিটরিং করবে সেই বিষয়ে দুটো আলাদা আলাদা বিভাগ যদি আমরা দেখি, দুটো আলাদা আলাদা সাইড যদি আমরা দেখি, একদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটানো এবং তার একটা অবজারভেশনে রেখে কিছু গাইডলাইন মেনে চলা এক। দ্বিতীয়ত, এই নক্কারজনক ঘটনা যেটা এ রাজ্যের এক হাসপাতালের বুকে ঘটেছে সেই ঘটনার বিহিত বিচার। কিছুক্ষণ আগে জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলছিলাম আমরা মূলত এ রাজ্যের এদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং কোন কোন গাইডলাইন কিভাবে মেনে চলে সেগুলো নিয়ে কথা বলেছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসপাতাল খুন লুকোনোর চেষ্টা করেছে এমনও একটা সুস্পষ্ট ইঙ্গিত সেখানে রয়েছে, সেই দিকটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। দেখো, তোমার এই যে প্রশ্ন, সেখানে আরও একটা বিষয় নিশ্চিতভাবে উল্লেখ করতে চাইবো যে আরজি করের মতো কলকাতার একটা হাসপাতাল, সেখানে এরকম একটা ভিন্নতম ঘটনা ঘটলো। যাবতীয় এই গাইডলাইন তৈরি হবে, পরবর্তী সময় নিশ্চিতভাবে ন্যাশনাল টাস্ক ফোর্স খুব ভালো কাজ করবে, এরকমটা আশা করব। যেটা চিকিৎসক কুণাল সরকার বলছিলেন যে এত বছর ধরে আপনারা দেখতে পারেননি কি হয়েছে, কেন্দ্র সরকার সম্পূর্ণ চোখ বুজেছিল, তার মানে একটি তরতাজা প্রাণ চলে যাবে, তারপর এই ধরনের টাস্ক ফোর্স তৈরি হবে, এই প্রশ্ন নিশ্চিতভাবে থাকবে। একই সঙ্গে এরকম সন্দীপ ঘোষ কটা রয়েছেন যার জন্য শীর্ষ আদালতকে মন্তব্য করতে হয় যে এর এত বড় ঘটনা, এত ভিন্নতম ঘটনা ঘটে গেল। মা পরবর্তী সময় অভিযোগ করছেন যে তিনি শুধুমাত্র তার সন্তানকে শেষবারের মতো চোখের দেখা দেখতে চেয়েছেন, তাকে বসিয়ে রাখা হয়েছে, তাকে বলা হয়েছে ভিতরে তদন্ত চলছে। তিনি বলেছেন আমি কিছু টাচ করব না, কিছু স্পর্শ করব না, শুধুমাত্র দেখতে দেওয়া হোক, তাকে সেটাও দেখতে দেওয়া হয়নি। শীর্ষ আদালতের দৃষ্টি এড়ায়নি তার বক্তব্য। প্রিন্সিপাল কি করছিলেন, এফআইআর তিনি কেন রুজু করলেন না, যেখানে পুলিশ নিজে বলছে আনন্যাচারাল ডেথ, পুলিশ নিজে মামলা রুজু করছে আনন্যাচারাল ডেথ হিসেবে, সেখানে এফআইআর কেন প্রিন্সিপাল রুজু করলেন না? তাকে একটা প্রাইস পোস্টিং দিয়ে দেওয়া হলো তার ইস্তফা দেওয়ার 4 ঘন্টার মধ্যে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা যেমন তিনি করেছেন। পুলিশ সম্পূর্ণ ব্যর্থ, রাজ্য প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, শীর্ষ আদালত আরেকবার স্পষ্ট করে দিয়েছে। তার কারণ যে পুলিশ শুরুতেও এই এফআইআর এর ক্ষেত্রে যেরকম গড়িমসি দেখা গেছে, প্লেস অফ অকারেন্স পর্যন্ত দেখা যাচ্ছে সেটা সে রক্ষা করতে পারছে না। 7,000 লোক গিয়ে ভাঙচুর করছে, পুলিশের কাছে কোনো খবর নেই যে আরজি করার মতো জায়গা যেখানে এত বড় আন্দোলন হচ্ছে সেখানে কত লোক জমায়েত হতে পারে, কোথায় এফআইআর, কটা এফআইআর হয়েছে। মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে, 22শে আগস্টের মধ্যে রাজ্য সরকারকে যাবতীয় রিপোর্ট দিতে হবে যে এ ব্যাপারে তদন্ত কত দূর এগিয়েছে, কারা সেদিন আক্রমণ করেছিল। এখন প্রশ্ন শুভজিৎ, সত্যি কি সেখানে আসল নামগুলো উঠে আসবে, কতজনের নাম উঠে আসবে? 7,000 লোকজন যদি সেখানে উপস্থিত হয়ে থাকে, অন্তত 50 থেকে 60 জন লোক যদি গিয়ে হামলা করে থাকে, কতজনকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে? তারা কি কোনো রাজনৈতিক ছত্রছায়া থেকে বেঁচে যাবে?
নাকি তারা সামনে আসবে? শ্রাবন্তী, দেখো এই প্রশ্নগুলো তো প্রথম থেকে উঠছিল, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন যারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন তারা তুলছিলেন, আমরাও তুলেছি বারবার করে। বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে রাজ্য যেটা বারবার করে বলছে যে সিবিআই তদন্ত করছে, রাজ্যের ভূমিকা কি? রাজ্য সেদিনকে তাণ্ডব হয়েছিল রাত্রিবেলা, সেই তাণ্ডবের তদন্ত করছে। তাহলে এই যে আদালতের গুঁতো, তারপর সত্যি কাজটা হবে এবং 22 তারিখের মধ্যে ঠিকঠাক রিপোর্ট জমা পড়বে, আমরা কি সেই বিষয়টা নিয়ে আশ্বস্ত হতে পারি, নাকি এখানেও প্রশ্ন থেকে যাচ্ছে? খুব স্বাভাবিক ব্যাপারে এখন সবকিছুতেই একটা আশঙ্কা, যে আশঙ্কায় দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতা তিনি আশঙ্কা প্রকাশ করছেন এবং আদালতের দ্বারস্থ হচ্ছেন রক্ষা কবচে যে তাকে গ্রেফতার করা হতে পারে। একই সঙ্গে এই ধরনের আশঙ্কা, বিভিন্ন ধরনের প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে যে আদতে রাজ্য সরকার কী এমন রিপোর্ট দেবে। তার কারণ পাস্ট এক্সপিরিয়েন্স যদি দেখা যায় যে রাজ্য সরকারকে এরকম অনেকবার কড়া পর্যবেক্ষণে মুখে পড়তে হয়েছে, কিন্তু তারপরেও সমালোচনার পরেও দেখা গেছে পুলিশ সেই একই জায়গায় রয়েছে। সত্যি কি এদের আসল যারা রয়েছেন এর পিছনে দোষী, সেদিন যারা আরজি করে ভাঙচুর চালিয়েছিলেন, যার জন্য পুলিশের শীর্ষ কর্তারা পর্যন্ত আহত হয়েছিলেন, তাদের নাম কি প্রকাশ্যে আসবে, নাকি শুধুমাত্র ফেসবুকে কয়েকজন প্রতিবাদ করবেন আর পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাবে এবং শীর্ষ আদালতকে বলতে হবে যে এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না, এখানে থেমে থাকবেন? দুদিন পরে এই রিপোর্ট চাওয়া হয়েছে, সিবিআই তদন্ত করবে। সেখানে নিশ্চিতভাবে অটোপসি রিপোর্ট থেকে আরম্ভ করে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ বারবার বিভিন্ন তদন্তে সিবিআই যে এই যে ঢিলেমি, বারবার এত দীর্ঘ কেন তদন্ত সময় লাগে, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, সেটা কোথাও গিয়ে একটা বেঁধে দিতে চাইছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি মাত্র 2 দিন সময় দিয়েছেন, তার মধ্যে যাবতীয় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সেদিনকে এই যে আরজি করের ঘটনা, সেই ঘটনায় কারা ভাঙচুর চালালো সেটা রাজ্যকে জানাতে হবে, কতজন গ্রেফতার হয়েছে এবং এই তদন্ত নিয়ে কি করেছে রাজ্য সরকার সেটাও জানতে বলা যায়। একদম শ্রাবন্তী, তোমার সাথে আবারও কথা হবে এবং অবশ্যই এই বিষয়গুলো নিয়ে যেরকম বিশিষ্ট চিকিৎসকরা কি বলছেন, আইনজীবী মহল তারা কিভাবে দেখছেন, সবটাই আপনাদেরকে জানাবো আমরা। তিলোত্তমা খুন এবং তারপর তার প্রতিবাদে আমরা দেখেছি সমাজের সকল স্তর থেকে প্রতিবাদের ঝড় উঠেছে এবং সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আর এবার দেখা গেল আদিবাসী সম্প্রদায় তারাও পথে নেমে প্রতিবাদ করছেন। হুগলির হাড়িটহাট এলাকায় তীর ধনুক নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে চুঁচুড়া তারকেশ্বর রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। একদিকে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার, পাশাপাশি তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ। মেদিনীপুরের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আজ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের। পূর্ব বর্ধমানেও আদিবাসী মহিলারা গলা কেটে খুনের অভিযোগে দোষীদের কঠিন শাস্তির দাবি তোলেন। তারা আজ পথ অবরোধ করেছিলেন, পরে পুলিশ গিয়ে সেই অবরোধ তুলে দেয়। পাশাপাশি দুটি ছবি আপনাদের দেখাচ্ছি আপনাদের, একদিকে হুগলি, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর।